যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলের সেনা প্রত্যাহার চায় হামাস। অগ্রহণযোগ্য বললেন নেতানিয়াহু। হামলায় একদিনে ৬০ ফিলিস্তিনি নিহত। ৩ মাসের ব্যবধানে উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুদ ৫০% পর্যন্ত বাড়িয়েছে ইরান, দাবি আইএইএ এর। ইসরায়েলের দেয়া জাল নথি ব্যবহার করে বিবৃতির অভিযোগ তেহরানের। ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন সম্ভাব্য বৈঠক নিয়ে ধোঁয়াশা। আলোচনার আগে প্রস্তাবের বিষয়বস্তু জানতে চায় কিয়েভ। যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পরামর্শ জার্মানির। এবং মুসল্লিদের পদচারণায় মুখর মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ। কাবা শরীফের চারপাশে চলছে তাওয়াফ। স্বাধীনতার শৃঙ্খল ভেঙে উপস্থিত যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার নাগরিকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ প্রস্তাবের প্রতিক্রিয়ায় এ দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের এই আহ্বানকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৬০ জন। নিহতের সংখ্যা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভিক্ষের মাত্রা। এর মধ্যে চলছে উপত্যকাটিতে যুদ্ধবিরতি নিয়ে নানা জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ কিছুদিন আগে হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। সেই প্রস্তাবে ৬০ দিনের সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয় প্রধান ছিল। এবার মিশর ও কাতারের মাধ্যমে সেই প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। হামাস যুক্তরাষ্ট্র প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির বদলে পূর্ণ যুদ্ধবিরতির দাবি করেছে। সেই সঙ্গে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তারা। সংগঠনটির পাল্টা এই যুদ্ধবিরতির প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ। শনিবার এক্সে দেয়া বিবৃতিতে তিনি বলেন, হামাসের প্রতিক্রিয়া যুদ্ধবিরতির সম্ভাবনার গতিকে মন্থর করে দিচ্ছে। উইটকফের প্রতিক্রিয়ার সঙ্গে একমত পোষণ করে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তারা সম্মত হলেও হামাসের প্রতিক্রিয়া পরিস্থিতিকে পিছিয়ে দেবে। এই সময় তিনি আরও বলেন, হামাসকে পরাজিত করার কার্যক্রম অব্যাহত থাকবে। তবে মার্কিন প্রস্তাব গ্রহণযোগ্য না হলেও দায়িত্বশীল ও ইতিবাচক মনোভাবেই সাড়া দেওয়া হয়েছে বলে দাবি হামাসের শীর্ষ নেতা বাসেম নাইমের। আল জাজিরাকে তিনি বলেন, ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তারা সমঝোতার পথ খুঁজতে চাইছে, কিন্তু নতুন যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আগের চুক্তির ধারে কাছেও নেই। তার দাবি, এই প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতির বা মানবিক সহায়তা প্রবাহের কোনো গ্যারান্টি নেই। এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানায়, গেল ২ সপ্তাহে মাত্র ৯০০ ট্রাক গাজায় ঢুকেছে, যা দৈনিক চাহিদার ১০%ও না। এই সাহায্য একটি বিদ্রূপ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ৩ মাসের ব্যবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৫০% পর্যন্ত বাড়িয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। দেশটির কাছে ৪০৮ কেজি ইউরেনিয়াম আছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ইরান বিষয়টি অস্বীকার করে বলেছে, এই প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। ইসরায়েলের জাল নথি ব্যবহার করে প্রতিবেদনটি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে একের পর এক বৈঠক করছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। অন্যদিকে ইরানের দাবি, তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া বন্ধ করবে না। এমন পাল্টাপাল্টি দাবির মধ্যেই এই ইস্যুতে এক বিস্ফোরক তথ্য উপস্থাপন করেছে আন্তর্জাতিক আণবিক সংস্থা। সংস্থাটির এক প্রতিবেদন অনুযায়ী গেল ৩ মাসে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৫০% পর্যন্ত বাড়িয়েছে তেহরান। ফেব্রুয়ারির তুলনায় এখন ইরানের কাছে এ ধরনের ইউরেনিয়ামের পরিমাণ প্রায় ৪০৮ কেজি। এ মজুদকে নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএইএ। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এখনও এমন ৩টি কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না যেখানে অতীতে গোপনে পারমাণবিক উপাদান ব্যবহারের অভিযোগ আছে। সংস্থাটি বলছে বিষয়টি শঙ্কার।
তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, IAEA ইসরায়েলের জাল নথির ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে। তেহরান দাবি করেছে তারা সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছে এবং ইরান নিজেদের জাতীয় স্বার্থ ও অধিকার অনুযায়ী তা মূল্যায়ন করছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনকে গুরুতর অভিহিত করে বিশ্ব সম্প্রদায়কে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইরানকে সরাসরি সামরিক হুমকি দেননি তিনি। বিশ্লেষকদের মতে এটি মূলত আলোচনায় প্রভাব বিস্তারের একটি দ্বিমুখী কৌশল। ইরান যেমন পরমাণু সমৃদ্ধিকরণ বাড়িয়ে চাপ তৈরি করছে, তেমনি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বা জাতিসংঘে বিষয়টি তোলার মতো পদক্ষেপ নিতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পারমাণবিক শক্তিধর রাশিয়াকে কোনোভাবেই পরাজিত করা সম্ভব না বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন যুদ্ধের অবসান শক্তি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেও পরামর্শ তার। এদিকে ইস্তাম্বুলে হতে যাওয়া রাশিয়া ইউক্রেন বৈঠক নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আলোচনার আগে মস্কোর দেয়া প্রস্তাবের বিষয়ে জানতে চেয়েছে কিয়েভ। প্রতিরোধে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দেয় দেশগুলো। তবে এবার রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে মোকাবেলা নয়, বরং সমীহ করছে ইউরোপের অন্যতম শক্তিধর দেশ জার্মানি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান কেবল কূটনৈতিক পথে সম্ভব বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেপুল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ শুরুর প্রথম থেকে স্পষ্ট ছিল পারমাণবিক শক্তিধর রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। সেনা মোতায়েন রয়েছে, যা বড় ধরনের স্থল অভিযান শুরুর আভাস দিচ্ছে। চলমান পরিস্থিতির মধ্যে রাশিয়া দোনেৎস্কের নভোপিল ও সুমির ভদলাহি গ্রাম দখলে নিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার টেবিলে ফিরছে রাশিয়া ও ইউক্রেন। ইস্তাম্বুলে বসতে যাচ্ছে নতুন দফার আলোচনা। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আলোচনায় সাময়িক যুদ্ধবিরতির শর্ত এবং কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচলের বিষয়টি গুরুত্ব পাবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও অংশ নিতে পারেন। এই আলোচনার ঠিক আগ মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ব্লুমেনথালের নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবটি সমর্থন করেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প জানান, তিনি এখনও এই বিষয়ে অবগত নন। প্রস্তাব পাশ হলে রুশ জ্বালানি পণ্য আমদানিকারক দেশগুলোর উপর 500% হারে শুল্ক আরোপ হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর প্রথমবার যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত। অপারেশন সিঁদুরকে সফল দাবি মোদির। সীমান্তে সতর্কতা বাড়াতে যুদ্ধকালীন মহড়া। মুসল্লিদের পদচারণায় মুখর মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ। কাবা শরীফের চারপাশে তাওয়াফ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিমরা। কেউ প্রথমবারের মতো দেখছেন কাবা, কেউ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপস্থিত হয়েছেন এই মহাসম্মেলনে। আবেগ, কৃতজ্ঞতা ও ইমানের অনুপম এক সমাবেশের রূপ নিয়েছে পবিত্র মক্কা নগরী। পবিত্র হজের আগে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের পদচারণায় মুখর মক্কা নগরী। শনিবার ভোরে শুরু হয় তাওয়াফ। কাবা শরীফ প্রদক্ষিণ করে ইবাদতে মগ্ন হন হাজারো মুসলিম। অনেকেই প্রথমবারের মতো এসেছেন বহুদিনের আরাধ্য স্বপ্ন পূরণ করতে। আমি অনেকদিন ধরে কাবায় আসতে চাইছিলাম, এবার প্রথমবার আসার সুযোগ হলো। আমি খুব খুশি। আমি সৃষ্টিকর্তার কাছে যা চেয়েছিলাম তার অসীম দয়ায় তাই পেয়েছি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাগরিকদেরও দেখা মেলে মক্কায়। বহু বছরের পরাধীনতা ও নির্যাতন থেকে মুক্তি পেয়ে আদায় করতে এসেছেন হজ। পরম শক্তিমানের কাছে কৃতজ্ঞতা জানিয়ে নিজের মনের আশা ব্যক্ত করছেন তারা। আমরা যুদ্ধ করেছি, ত্যাগ স্বীকার করেছি, শহীদ হয়েছি, নতুন এক স্বাধীনতার মধ্যে হজ পালন করছি। এ আমাদের জন্য এক পরম সৌভাগ্য। আমরা গাজার জনগণের জন্য প্রার্থনা করি যেন তারাও বিজয় অর্জন করে এবং শান্তিতে ফিরে আসতে পারে।
ইসলামী চন্দ্রবর্ষের 12তম মাসে পালিত হজ মুসলমানদের জীবনে একটি অনন্য ও বাধ্যতামূলক ইবাদত, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলিমের জন্য জীবনে অন্তত একবার পালন করা বাধ্যতামূলক। এই মহান রীতি কেবল আত্মার পরিশুদ্ধি নয়, বরং বিশ্ব মুসলিম উম্মার ভ্রাতৃত্ববোধ, সংহতি ও ঈমানের সর্বোচ্চ প্রকাশ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর প্রথমবারের মতো যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগের প্রধান অনিল চৌহান গণমাধ্যমকে জানান, কটি বিমান ভূপাতিত হলো তা আসল বিষয় নয়, বরং কেন হলো তাই গুরুত্বপূর্ণ বিষয়। তবে এ স্বীকারোক্তির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরকে ভারতের ইতিহাসের সবচেয়ে সফল অভিযান হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে ভারতীয় সীমান্তে সতর্কতা বাড়াতে যুদ্ধকালীন মহড়া করেছে নৌ ও সিভিল ডিফেন্স বাহিনী। ভারতের পেহেলগামের সন্ত্রাস হামলা থেকে শুরু হওয়া পাকিস্তানের সঙ্গে বিরোধ করায় সামরিক সংঘাত পর্যন্ত, এরপর থেকেই ভারতের যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে আসছে পাকিস্তান। যদিও নয়াদিল্লির পক্ষ থেকে কোনো স্বীকারোক্তি আসেনি, তবে এবার প্রথমবারের মতো ব্লুমবার্গে দেয়া এক সাক্ষাৎকারে সামরিক ক্ষতির বিষয়টি স্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা বিভাগের প্রধান অনিল চৌহান। অনিল চৌহান জানান, অপারেশন সিঁদুরের শুরুতে কিছুটা ক্ষতির মুখে পড়ে ভারত। এর মধ্যে কিছু যুদ্ধবিমান হারানোর কথাও স্বীকার করেন জেনারেল অনিল চৌহান। তিনি আরও বলেন, 6টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে 3টি রাফাল ভূপাতিতের যে দাবি পাকিস্তান করেছে তা একেবারেই ভুল। অবশ্য কয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। What I can say is on 7th and the initial stages there were losses, but the numbers and that's not important. What was important is why did these losses occur and what did we do after that. So we rectified tactics and then went back on 7th, 8th and 10th in large numbers to hit air bases deep inside Pakistan. তবে এই সামরিক স্বীকারোক্তির সঙ্গে পুরোপুরি বিপরীত অবস্থানে দাঁড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের ভোপালে এক সমাবেশে অপারেশন সিঁদুরকে ভারতের ইতিহাসের সবচেয়ে সফল সন্ত্রাস বিরোধী অভিযান বলে দাবি করেছেন তিনি। ऑपरेशन सिंदूर आतंकवादियों के खिलाफ भारत के इतिहास का सबसे बड़ा और सफल ऑपरेशन है। अगर तुम गोली चलाओगे तो मान के चलो गोली का जवाब गोले से दिया जाएगा। এদিকে ভারতের নৌবাহিনীও সক্রিয় ভূমিকা পালন করে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, হামলার 96 ঘন্টার মধ্যে আরব সাগরে মোতায়েন করা হয় বিমানবাহী রণতরী, সাবমেরিন ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। এর মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে অপারেশন শিল্ড নামে মক ড্রিল। এই সময় সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে আক্রমণের সময় করণীয় শেখানো হয়। চলে উদ্ধার অভিযানের মহড়াও। মালিহা সৌরবার্দী, সময় সংবাদ। ভারসাম্য পরিবর্তনের সামরিক প্রস্তুতি নিচ্ছে চীন। সিঙ্গাপুরে শাংরি-লা সামিটে এমন আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এ সময় তিনি বেইজিংকে হুঁশিয়ারি দেন, তাইওয়ান দখলের চেষ্টা করলে তা হবে গোটা বিশ্বের জন্য ভয়াবহ। এ অবস্থায় এশিয়ার দেশগুলোকে সামরিক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। হেগসেথর এ বক্তব্যকে উস্কানিমূলক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে বেইজিং। চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষাকে এবার সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরের শাংরি-লা সামিটে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তনের জন্য চীন বাস্তবিক অর্থেই সামরিক প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এশিয়ায় চীনের ভারসাম্য বিস্তারের বিষয়ে বাধা দেবে না যুক্তরাষ্ট্র, তবে তাদের এশীয় মিত্রদের কেউ ভয় দেখাক তাও মেনে নেবে না ওয়াশিংটন। ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে তাদের জিডিপির 5% ব্যয় করার প্রতিশ্রুতি দিচ্ছে, এমনকি জার্মানিও। যেখানে ইউরোপের দেশগুলো এতটা ব্যয় করছে, তখন এশিয়ার গুরুত্বপূর্ণ মার্কিন মিত্ররা আরো বড় হুমকির মুখেও প্রতিরক্ষার তুলনামূলকভাবে কম ব্যয় করলে তা কোনোভাবে যুক্তিযুক্ত নয়। উত্তর কোরিয়ার হুমকিও তো উপেক্ষা করা যাবে না।
We should be able to choose the future we want. চীনের কূটনৈতিক প্রতিক্রিয়াও এসেছে দ্রুত। সিঙ্গাপুরে অবস্থিত দূতাবাস এক বিবৃতিতে হেগসেতের বক্তব্যকে উস্কানিমূলক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে। বেইজিং দাবি করে আঞ্চলিক উত্তেজনার মূল উস্কানিদাতা হচ্ছে ওয়াশিংটন। হেগসেতের ভাষণকে আগের প্রশাসনগুলোর চেয়ে অনেক বেশি কঠোর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মন্তব্য করেছে বেইজিং। হেগসেতের এই বার্তাকে স্পষ্টভাবে চীন বিরোধী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন মাত্র কয়েক সপ্তাহ আগে হওয়া 90 দিনের বাণিজ্য সমঝোতা সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে চীন। তিনি বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার পরবর্তী আলোচনার সময় উভয় পক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন তিনি শুল্কের কারণে সৃষ্ট গুরুতর অর্থনৈতিক বিপদ থেকে চীনকে বাঁচাতে দ্রুত চুক্তি করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। প্রবাসীদের জন্য পারিবারিক ভিসার নিয়ম আরও কঠোর করেছে কুয়েত। শর্ত পূরণে ব্যর্থ হলে ফেরত পাঠানো হবে নিজ দেশে। মানসম্মত জীবন নিশ্চিতে কড়াকড়ি আরোপ বলছে সংশ্লিষ্টরা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা থাকাকালীন নিয়মিত মাদক গ্রহণ করতেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে অস্বস্তিতে পড়ে ট্রাম্প প্রশাসন। মাদক সেবনের কোনো তথ্য জানেন না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। $275 মিলিয়ন অনুদান দিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মার্কিন রাজনীতিতে ঝড় তোলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসেই পুরস্কার স্বরূপ তাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনার দায়িত্ব দেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকালে মাদক নিতেন ইলন মাস্ক এমন বিস্ফোরক তথ্য নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। মাস্কের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় মাস্ক নিয়মিত সাইকেডেলিক মাশরুম, কেটামিন এবং এক্সট্যাসি গ্রহণ করতেন। সূত্রগুলোর মতে মাস্কের এই আসক্তি এতটাই বেড়েছিল যে তিনি প্রতিদিন প্রায় 20টি ওষুধের একটি বক্স সঙ্গে রাখতেন। টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয় ধনকুবের মাস্ক প্রায় প্রতিদিন কেটামিন গ্রহণ করতেন। প্রতি 2 সপ্তাহেই তিনি সামান্য পরিমাণ কেটামিন গ্রহণ করার তথ্য এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন ইলন মাস্ক। 2023 সালে তার নেশার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়। শুক্রবার ওভাল অফিসে মাস্কের আনুষ্ঠানিক বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইলন মাস্ক। এদিকে নিজের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইলন মাস্ককে একজন চমৎকার মানুষ হিসেবে আখ্যা দিয়ে তাকে নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও সাংবাদিকদের জানান। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের মতে এক্সট্যাসি একটি শিরুইল একমাত্রা নিষিদ্ধ মাদক যা ফেডারেল কর্মীদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে মাস্ক একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত থাকলেও এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণ নিয়ম শিথিলভাবে প্রযোজ্য। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কংগ্রেসের অনুমোদন ছাড়া গণহারে কর্মী ছাঁটাইয়ের মতো বড় কোনো পরিবর্তন করতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শুক্রবার এ রায় দেন যুক্তরাষ্ট্রের আদালত। জানানো হয় ছাঁটাইয়ের নির্বাহী আদেশটি প্রেসিডেন্টের ক্ষমতার বাইরে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি সরকারি খাতে খরচ কমাতেই এসব নির্বাহী আদেশ জারি করছেন। বিশেষ করে শুরু থেকেই কেন্দ্রীয় দপ্তরগুলোতে কর্মীদের গণছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত নেন। এবার ট্রাম্পের এসব নির্বাহী আদেশের ওপর কঠোর রায় দিলেন মার্কিন আদালত। এতে বেশ বড় ধরনের ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার রায়ে আদালত জানান কংগ্রেসের অনুমোদন ছাড়া সরকারি কর্মীগণ ছাঁটাইয়ের মতো বড় কাঠামোগত পরিবর্তন করতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট। আদালত বলেছেন কংগ্রেসের বিভিন্ন দপ্তরকে ছাঁটাইয়ের অধিকার দিলেও প্রেসিডেন্টকে দেয়নি, তাই এ সংক্রান্ত নির্বাহী আদেশ প্রেসিডেন্টের ক্ষমতার বাইরে। প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বাস্থ্য ও বিচারিক সহ প্রায় সব দপ্তরে ছাঁটাই ঠেকানোর জন্য আদালতের এই রায়ে বেশ অসন্তুষ্ট হোয়াইট হাউস। মুখপাত্র হ্যারিসন ফিল্ডস বলছেন একজন জেলা বিচারক গোটা বিচার বিভাগের শক্তি ব্যবহার করে প্রেসিডেন্টের ক্ষমতায় হস্তক্ষেপ করছেন। এ নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।
ছাঁটাই সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলাটি করেছে সরকারি কর্মকর্তাদের ইউনিয়ন, স্থানীয় সরকার ও বিভিন্ন স্বতন্ত্র সংগঠন। নাদিম মারজান, সময় সংবাদ। পানি বিদ্যুৎ সংকটের জেরে মেক্সিকোতে বিক্ষোভ করছে চন্তাল সম্প্রদায়ের মানুষ। বিক্ষোভকারীদের দমনে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এদিকে সার্বিয়ায় সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদে নামে হাজারো মানুষ। আগাম নির্বাচনের দাবি জানান তারা। মেক্সিকোর তাবাস্কো প্রদেশে বিদ্যুৎ সংকট, অচল পানি সরবরাহ ব্যবস্থা ও সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি না রাখার অভিযোগে বিক্ষোভে নেমেছে চোন্তাল সম্প্রদায়ের মানুষ। গেল দুদিন ধরে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করছে ক্ষুব্ধ জনতা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে গেছে প্রদেশের চিলাপা পানি শোধনাগার, যার সরাসরি প্রভাব পড়েছে হাজারো মানুষের জীবনে। বিক্ষোভকারীদের দাবি, সাবেক প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের সময় যে বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, জ্বালানি সংকটের কারণে পানি শোধনাগার বন্ধ হয়ে গেছে। আমরা পানি পাচ্ছি না, সরকার আমাদের কথা শোনে না। বিদ্যুৎ কমিশনের খামখেয়ালিপনার কারণে জীবন বিপর্যস্ত। এদিকে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ সার্বিয়াও। স্থানীয় সময় শুক্রবার রাজধানী বেলগোরোদের রাজপথ দখল করে আন্দোলনকারীরা। ব্যানার, প্ল্যাকার্ড হাতে আগাম নির্বাচনের দাবি জানান তারা। এছাড়া গত বছর নভেম্বরে নোভি সাদ ট্রেন স্টেশনের বিচারের আওতায় আনার দাবিও তোলেন আন্দোলনকারীরা। ওই ঘটনায় নিহত হয়েছিলেন একাধিক মানুষ। ছাউনি ধসের ঘটনাটা জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে সমাধান করা হলে এখন আমাদের আগাম নির্বাচনের দাবিতে সময় নষ্ট করতে হতো না। সুষ্ঠু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলনে আমরা তাদের সমর্থন জোগাতে এখানে এসেছি। চলতি বছর জানুয়ারিতে রেল স্টেশনের ছাদ ধসের ঘটনায় দেশব্যাপী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। পরে জুরো ম্যাকাটকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় দেশটির পার্লামেন্ট। রাইসা জান্নাত, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রতিদিনই হাসপাতালে ভিড় বাড়ছে আক্রান্তদের। চিকিৎসকরা জানান, নতুন দুটি ভ্যারিয়েন্টে বাড়ছে সংক্রমণ। তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। ভারতে আবারও বাড়ছে করোনার চোখ রাঙানি। আক্রান্তের শীর্ষে বাণিজ্যনগরী মুম্বাই। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক। দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ আর দিল্লি তৃতীয় স্থানে। তালিকায় রয়েছে গুজরাট, রাজস্থান ও পশ্চিমবঙ্গ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 29 মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2500-এরও বেশি। চিকিৎসকরা বলছেন, গলা ও মাথা ব্যথা সহ মৃদু শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। করোনার নতুন দুটি ভ্যারিয়েন্ট LF7 এবং 1.8.1 এর সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। তবে আশার কথা, এই দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত কারো এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি, যদিও ভ্যারিয়েন্ট দুটোই দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। এই অবস্থায় করোনার বিধিনিষেধ মেনে চলার পরামর্শের পাশাপাশি আতঙ্ক না হওয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা। 2020 সালে শুরু হওয়া এই মহামারীতে এখনো পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় 4.5 কোটি। মৃত্যু হয়েছে প্রায় 5.5 লাখ মানুষের। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিনেশন প্রকল্পের আওতায় ভারতে 72 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দেখছেন আন্তর্জাতিক সময়। কুয়েতে প্রবাসীদের জন্য পারিবারিক ভিসার নিয়ম আরও কঠোর করেছে দেশটির সরকার। ভিসার শর্ত পূরণে ব্যর্থ হলে পরিবারকে দেশে ফেরত পাঠাতে বলা হচ্ছে। কুয়েত থেকে মঈন সুমেনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে পরিবারসহ বসবাসরত বিভিন্ন দেশের হাজারো প্রবাসীর জন্য একমাত্র স্বস্তির জায়গা ছিল পারিবারিক ভিসা। কিন্তু এবার সেই ভিসা নীতিতে কঠোরতা আরোপ করল দেশটির সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, যারা 800 দিনার বেতনের শর্ত পূরণ করছেন না, তাদের পরিবার কুয়েত থাকতে পারবে না। কুয়েত সরকার আরও জানিয়েছে, ভিসা অনিয়ম রোধে এখন স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা হয়েছে, যেখানে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে যাচাই চলছে। এতে করে ভুয়া বেতন ও ওয়ার্ক পারমিট দেখিয়ে ভিসা পাওয়ার সুযোগ থাকছে না।
নতুন ভিসা নীতি বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবাসিক তদন্ত বিভাগ একাধিক প্রবাসীকে এরই মধ্যে তলব করে ভিসার স্ট্যাটাস ঠিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম না মানা হলে তাদের পরিবারকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথাও বলেছে আবাসিক তদন্ত বিভাগ। যাদের বেতন 800 দিনার তারা এখানে ফ্যামিলি আনতে পারবে। বেতন দেখাইতেছে 200-300 দিনার। তাই এখন কুয়েত সরকার এই সমস্ত লোকদেরকে আইনগতভাবে ধরা হইতেছে। ভিসা নীতি নিয়ে কুয়েত সরকারের এমন কড়াকড়ি আরোপ করার উদ্দেশ্য কেবল অনিয়ম রোধ করা নয়, বরং প্রবাসীদের একটি মানসম্মত জীবন নিশ্চিত করা বলে মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 7 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় শনিবার রাতে ক্লিমোভ থেকে মস্কোগামী ট্রেনটি একটি সেতু ধ্বংসাবশেষে ধাক্কা খেলে লাইনচ্যুত হয়ে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। এদিকে প্রাথমিক তদন্তের পর মস্কো রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সেতুটি বিস্ফোরণে ধ্বংস করা হয়েছিল। এই ঘটনার কয়েক ঘন্টা পরে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালায় রুশ সেনারা। জ্বালানি সংকটে বিপর্যস্ত বলিভিয়া। পেট্রোল ডিজেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। রয়টার্সের ভিডিওতে দেখা যায় এল আস্তো শহরে রাস্তায় পেট্রোলের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। দুদিন পর ধরে অপেক্ষার পর মিলছে মাত্র 2 লিটার পেট্রোল। এর জেরে সরকারকে দায়ী করেছেন চালকরা। এলাকা জুড়ে বিক্ষোভ আর রাস্তা অবরোধ করেছে স্থানীয়রা। বিশেষজ্ঞরা বলছেন সংকটের পেছনে রয়েছে সরকারের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাব। তবে সরকারের দাবি গুজব পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। মজুদ স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে প্রশাসন। আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পর্দা উঠল 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোর। শনিবার থেকে শুরু হওয়া এই আয়োজনে যোগ দিয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার 20টি দেশের প্রতিনিধিরা। আয়োজনে মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। ফ্লোরিডা থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। এই আয়োজনে অংশগ্রহণ করেন এশিয়ার 20টি দেশের প্রতিনিধিরা। বাংলাদেশি শিশু কিশোর ও নতুন প্রজন্মের প্রতিনিধিরা নানা আঙ্গিকে তুলে ধরেন বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। শনিবার 2 দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি নারী সিনেটর, জর্জিয়ার সিনেট সদস্য নাবিলা ইসলাম। নতুন প্রজন্ম আছে, তাদেরকে সামনে রেখে আমরা এই অনুষ্ঠানটিকে সাকসেসফুল করার চেষ্টা করেছি। তাদের মাধ্যমে আবার যুগবন্ধন সৃষ্টি করার চেষ্টা করেছি। একদিকে মূল মঞ্চে চলে সাংস্কৃতিক আয়োজন, অন্যদিকে মেলা প্রাঙ্গণে শাড়ি, গয়না সহ বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলার বাইরের অংশে ছিল হরেক রকমের খাবারের স্টল। প্রথম দিনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখে খুশি আয়োজকরা। চারিদিকে লোকজন দেখে আপনারা বুঝবেন যে এটা সাকসেসফুল অনুষ্ঠান হয়েছে কিনা নাই। We just start today and tomorrow is going to be more than 10,000 people. প্রথম দিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশি শিল্পী মুজা ও বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুরের সঙ্গীত আয়োজন। রোববার দ্বিতীয় দিনে মেলায় বাংলাদেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন। আয়োজকরা আশা করছেন প্রথম দিনের মতো শেষ দিনেও মেলায় উপচে পড়া ভিড় থাকবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় হামাস। অগ্রহণযোগ্য বললেন নেতানিয়াহু। হামলায় একদিনে 60 ফিলিস্তিনি নিহত। 3 মাসের ব্যবধানে উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুদ 50% পর্যন্ত বাড়িয়েছে ইরান, দাবি IAEA এর। ইসরায়েলের দেয়া জাল নথি ব্যবহার করে বিবৃতির অভিযোগ তেহরানের। এবং মুসল্লিদের পদচারণে মুখর মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ, কাবা শরীফের চারপাশে চলছে তাওয়াফ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে উপস্থিত যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার নাগরিকরা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।